আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে একটা কমন একটা সমস্যা নিয়ে কথা বলবো, যেটা আইএলটিএস প্রিপারেশন নিতে গিয়ে আমরা অনেকেই করি। তা হচ্ছে দেখা যায় যে আমাদের প্র্যাকটিস করতে করতে একটা সময় এসে কেমব্রিজ শেষ হয়ে যায়, কিন্তু আমাদের স্কোর ইমপ্রুভ হয় না। যে এরকম কোয়েশ্চেন আমি প্রায় সময় পাই যে স্যার, কেমব্রিজ আমার 15, 16, 17, 18 পর্যন্ত শেষ, কিন্তু আমার স্কোর আসলে একটা নির্দিষ্ট জায়গায় এসে স্টাক হয়ে গেছে, আমি কোনোভাবে ইমপ্রুভ করতে পারতেছি না। তো এই সমস্যাটা আসলে কেন হয় এবং এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব, তা নিয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলবো। ধরে নেই আপনি কেমব্রিজ এখন 15 বা 16 বা 17 নম্বর বইটা প্র্যাকটিস করতেছেন এবং আপনার লিসনিং স্কোর 20 থেকে 22-এর মধ্যে স্টার্ট, যে আপনি সবগুলা কেমব্রিজ শেষ করে ফেলছেন, কিন্তু আপনি আপনার লিসনিং স্কোরটা 22 থেকে আর ইমপ্রুভ করতে পারতেছেন না। সেটা 25-এ যাচ্ছে না, সেটা 27-এ যাচ্ছে না, ওই 20-22-এর মধ্যেই স্টাক আছে। বা রিডিংয়ের ক্ষেত্রে হতে পারে, রিডিংয়ে আপনার স্কোরটা 15, 16 বা 18, 19 এসে স্টাক হয়ে গেছে, আপনি কোনোভাবে স্কোরটা বুস্ট করতে পারতেছেন না। তাহলে এখন আসলে কী করা? জিনিসটা একটা এক্সাম্পল দিয়ে যদি আমি এক্সপ্লেন করি, তাইলে আমার মনে হয় যে এটা আপনারা ভালো বুঝতে পারবেন। মনে করেন আপনি জিম করা শুরু করলেন, আপনি জিমে গিয়ে এক্সারসাইজ করা শুরু করলেন। এখন আপনি কিছুদিন এক্সারসাইজ করলেন, 1 মাস আপনি এক্সারসাইজ করলেন, 2 মাস, 3 মাসে দেখলেন যে আপনার একটু মাসেল হয়েছে। আপনি বাইসেপের এক্সারসাইজটা 5 কেজি ডাম্বেল দিয়ে আপনি করেন ফর এক্সাম্পল। এখন আপনার বডিতে একটা জায়গায় আছে, আপনি 3 মাস যেহেতু জিম করছেন, আপনার বডি একটা জায়গায় আছে। এখন যদি এই জায়গা থেকে আপনি আপনার মাসলটা গেইন করতে চান, তাহলে আসলে আপনার কী করা লাগবে? আপনার ওয়েটটা বাড়ানো লাগবে। আপনি যদি প্রতিদিন গিয়ে 5 কেজি ডাম্বেল দিয়ে বাইসেপের এক্সারসাইজ করেন, সেক্ষেত্রে কি আপনার মাসল গেইন হবে? আপনার মাসল গেইন হবে না। মাসল গেইন করার জন্য কী করা লাগবে? আপনার ওয়েটটা বাড়ানো লাগবে। আপনি আজকে 5 কেজি ডাম্বেল দিয়ে এক্সারসাইজ করছেন, কালকে 7 কেজি, এর পরের দিন 10 কেজি। এইভাবেই জিম ওয়ার্কস, যে আপনি যখন রেগুলার ওয়েট বাড়াবেন, আপনার আস্তে আস্তে মাসল গেইন হবে। তো লিসনিং, রিডিং বা আইএলটিএস প্রিপারেশনের ক্ষেত্রেও সেম। আপনি যখন প্রতিদিন একটা লিসনিং টেস্ট দিচ্ছেন, প্রতিদিন একটা রিডিং টেস্ট দিচ্ছেন, অনেকটা ওই আপনি প্রতিদিন 5 কেজি ডাম্বেল দিয়ে আপনি বাইসেপের এক্সারসাইজ করতেছেন। কীরকম? কারণ আপনি টেস্ট দেওয়ার পরে তো আর কিছু করতেছেন না, আপনি জাস্ট টেস্ট দিচ্ছেন, একটার পর একটা টেস্ট দিচ্ছেন। আমি অনেকেই দেখি তারা বলে যে প্রতিদিন তারা 2টা রিডিং টেস্ট দেয়, 2টা লিসনিং টেস্ট দেয়। এইটা আসলেই আমার মতে এটা কখনোই কোনো স্মার্ট স্ট্র্যাটেজি না, বা প্র্যাকটিস করার জন্য এটা আসলে কোনো স্মার্ট ওয়ে না। প্রতিদিন 2টা টেস্ট দেওয়া, প্রতিদিন 3টা লিসনিং টেস্ট দেওয়া, এটা আসলে দিস ইজ নট এ স্মার্ট স্ট্র্যাটেজি। রাইটিং হলে ঠিক আছে, রিডিং লিসনিংয়ের ক্ষেত্রে প্রতিদিন 2টা 3টা টেস্ট দেওয়াটা স্মার্ট না। তাইলে এখানে আসলে কীরকম হওয়া উচিত? জিনিসটা এরকম হওয়া উচিত, আপনি আজকে একটা রিডিং টেস্ট দিছেন, তো টেস্ট দেওয়ার পরে আপনি মিনিমাম আরও 3টা কাজ করবেন। প্রথম কাজটা কি? প্রথম কাজটা আপনার যেই আনসারগুলো ভুল গেল, আপনি অবশ্যই মিস্টেকগুলো অ্যানালাইসিস করবেন, কেন ভুল গেল তা আপনি এক্সপ্লানেশন বের করবেন। সেকেন্ড কাজ 3টা প্যাসেজেরই সবগুলো আননোন শব্দ আপনি শিখবেন। 3 নম্বর কাজটা আপনি পসিবল হলে 3টা প্যাসেজ ভালো করে রিডিং পড়েন। পসিবল যদি না হয়, আপনি অ্যাটলিস্ট 3 নম্বর প্যাসেজটা ভালো করে রিডিং পড়েন। লিসনিংয়ের ক্ষেত্রেও সেম, একটা লিসনিং টেস্ট দেওয়ার পর দৌড়ায় অন্য লিসনিং টেস্ট দিতে যাবেন না। একটা লিসনিং টেস্ট দেওয়ার পরও এখানে আরও অনেকগুলা কাজ করার মতো কাজ আছে। কি কি? প্রথম কাজটা আপনার এই 40টার মধ্যে যেই আনসারগুলো ভুল হবে, কেন ভুল হবে সেই মিস্টেকগুলো অ্যানালাইসিস করা। লিসনিংয়ে যদি আপনার স্পেলিংয়ের সমস্যা থাকে, আপনি একটা কেমব্রিজ টেস্ট দিলেন, টেস্ট দেওয়ার পর আপনার 5টা বানান ভুল হলো, আপনি বুঝতেছেন আপনার বানান সমস্যা, আপনার বানানে সমস্যা হচ্ছে, তাহলে যেই বানানগুলো আপনার ভুল হলো সেইগুলো আপনি ঠিক করতেছেন না, আপনি অন্য একটা টেস্টে চলে যাচ্ছেন। আপনি হয়তো স্ট্রাকচার বানানটা ভুল করছেন, কিন্তু এই স্ট্রাকচার বানানটা আপনি ঠিক না করে আপনি অন্য একটা টেস্ট দিতেছেন, তাহলে এই যে স্ট্রাকচার দিয়ে আবার আসে, আপনি তো আবার ভুল করবেন। তাহলে প্রথম কাজটা আপনার যেই আনসারগুলো ভুল হবে তা আপনি অ্যানালাইজ করবেন যে কেন ভুল হলো। যদি লিসনিংয়ের ক্ষেত্রে স্পেলিংয়ে সমস্যা হয়, তাহলে স্পেলিংগুলো আগে ঠিক করবেন। এটা প্রথম কাজ। সেকেন্ড কাজটা প্রত্যেকটা লিসনিং বইয়ের পিছনে ট্রান্সক্রিপ্ট দেওয়া থাকে, পুরো টেস্টের অডিও স্ক্রিপ্টটা তারা কিন্তু বইয়ের পিছনে দিয়ে দেয়। তো এইটা আমি আমার
অনলাইন ব্যাচ বা অফলাইন ব্যাচগুলোতে করাই আর কি, মানে দেশে থাকতে করাইতাম অফলাইন ব্যাচগুলোতে, যে আমি হচ্ছে প্রত্যেকটা বইয়ের পিছনে যে অডিও যেগুলো আমি তাদেরকে বলতাম, অডিও স্ক্রিপ্ট যেটা আমি তাদেরকে আবার পড়াইতাম। কিভাবে পড়বেন, আপনি ওই টেস্টের অডিওটা প্লে করেন, অডিও প্লে করে হেডফোন লাগিয়ে আপনি টেস্টটা হচ্ছে আবার দেখে এবং শুনে পড়েন। এতে করে আপনার লিসনিং স্কিলটা বাড়বে এবং এই কাজগুলো যখন করবেন আস্তে আস্তে আপনার কিন্তু স্কোরটা ইমপ্রুভ হবে। এই যে কাজগুলো করতেছেন, একটা টেস্ট দেওয়ার পর মিস্টেক অ্যানালাইসিস করতেছেন, আবার ট্রান্সক্রিপ্ট করতেছেন, বা রিডিংয়ের ক্ষেত্রে আপনি হচ্ছে আবার প্যাসেজগুলো পড়তেছেন, এইগুলা ওই জিম করার মতো। মানে জিমে গিয়ে প্রতিনিয়ত যেমন আমরা ওয়েট বাড়াই মাসেল গেইন করার জন্য, সেম ওয়েতে এই যে আপনি কাজগুলো করতেছেন, এক্সট্রা এফোর্ট দিচ্ছেন, এটা ওয়েট ইনক্রিজ করার মতো। যখন আপনি ওয়েট ইনক্রিজ করবেন, যেমন আপনার জিমে গেলে মাসেল বিল্ড আপ হয়, মাসেল গেইন হয়, এক্সারসাইজের ক্ষেত্রেও সেম। যখন আপনি এই কাজগুলো করবেন আস্তে আস্তে আপনার স্কোর ইমপ্রুভ হবে। আর যদি এই কাজগুলো না করেন, এই কাজগুলো না করে জাস্ট একটার পর একটা রিডিং টেস্ট, একটার পর একটা লিসনিং টেস্ট দিতে থাকেন, আপনার স্কোর ইমপ্রুভ হবে না। যেমন ডেইলি 2-3টা লিসনিং রিডিং টেস্ট দিয়ে আসলে লাভ নাই যদি না আমি যে কাজগুলোর কথা বললাম এই কাজগুলো করতে পারেন। সো আমরা সবসময় ফোকাস করব কোয়ালিটিতে, কোয়ান্টিটি না। যে কয়টা টেস্ট দিছি, ইট ডাজন্ট ম্যাটার, কয়টা টেস্ট আমরা ইফেক্টিভলি দিছি, দিস ইজ হোয়াট ম্যাটার্স। সো আজকের মতো এতটুকুই। I'll see you soon with a new video. Allah Hafiz. Assalamu alaikum.